রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্বেগকে আপনাদের সাথে শেয়ার করার জন্য নির্ধারিত এই ফেসবুক লাইভে এসেছি। আপনারা দেখেছেন আজকে একটি সংগঠনের পক্ষ থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে অবসরপ্রাপ্ত নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ে আজকে একটি মিটিং করেছেন। ওখানে কয়েকটি বিষয় আমাদেরকে চরমভাবে উদ্বিগ্ন করেছে। এর মধ্যে অন্যতম যে বিষয়টি, সেটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অর্থাৎ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এই নিয়োগগুলো আপনারা জানেন ইতিমধ্যে সরকারের নিয়ন্ত্রণে নিয়েছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পদগুলো পূরণ করার জন্য সারা দেশ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আমাদের শিক্ষকরা ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান হওয়ার জন্য তারা আবেদন সাবমিট করেছেন। আমরা শুনতে পেরেছি আবেদনের সময়সীমাটা বাড়ানো হবে। এই যে জার্নিটা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান সরকারের অধীনে নেওয়া, এটার জন্য জাতীয়করণ প্রত্যাশী জোট আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে মন্ত্রণালয়ের সাথে কাজ করেছি যাতে এই কাজটা হয়। আমরা কেন কাজ করেছি এই বিষয়টি একটু আপনাদেরকে বলি। কারণ প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান, আমরা যে তথ্যগুলো আমাদের কাছে আছে এগুলো অত্যন্ত দুঃখজনক যে এই নিয়োগগুলো গভর্নিং বডির কাছে থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রে নিয়োগগুলোতে দুর্নীতি হয়, টাকা পয়সার লেনদেন হয় এবং যারা সৎ, যোগ্য এবং দক্ষ, অনেক ক্ষেত্রে তাদেরকে টপকিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে গভর্নিং বডিকে কনভিন্স করে তুলনামূলক অযোগ্যরা, তুলনামূলক অসৎ যারা, অদক্ষ যারা, তারা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানের চেয়ারে বসে। হ্যাঁ, সব জায়গায় যে এমনটা হয় তেমনটা না। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে একেবারেই স্বচ্ছতার সাথে নিয়োগ হয়। গভর্নিং বডি যদি রাজনৈতিক নেতৃবৃন্দ থাকে বা কমিটির হাতে থাকে, তারপরে অনেক জায়গায় কিন্তু একেবারেই স্বচ্ছভাবে নিয়োগ হয়, কিন্তু অধিকাংশ জায়গায় দুর্নীতির মাধ্যমে নিয়োগটা হয়। এবং এই নিয়োগের দ্বারা দুর্নীতি সুযোগ থাকার কারণে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রভাবশালীরা হুমড়ি খেয়ে পড়ে এই কমিটিতে আসার জন্য। কারণ কমিটিতে যদি কোনোভাবে আসা যায়, 5, 7টা 10টা নিয়োগ দিলে এখান থেকে মোটা অঙ্কের টাকা এখানে হাতিয়ে নেওয়া যাবে। ফলে দেখা যায় এই কমিটির গঠন নিয়ে প্রতিষ্ঠান প্রধানদেরকে বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের আপনার মুখোমুখি হতে হয় স্থানীয় প্রভাবশালীদের দ্বারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বারা। আরেকটি বিষয় দেখা যায়, আপনার যেখানে আর্থিক লেনদেনটা হয়, প্রতিষ্ঠান যদি আপনার 100 টাকা ঘুষ নেওয়া হয়, প্রতিষ্ঠান প্রধানকে ক্ষেত্র বিশেষ দেয় না, অথবা কোথাও 100 টাকায় 10 টাকা দেয়, 90 টাকা গভর্নিং বডিতে যারা বিভিন্নভাবে তদবির করে সভাপতির পদ অলঙ্কিত করেন স্থানীয় প্রভাবশালী অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা এগুলো তছরূপ করে।
ওনারা একটা সময় গভর্নিং বডি থেকে চলে যান মেয়াদ শেষ হলে, কিন্তু এই টাকা লেনদেনের দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে নিতে হয় এবং এটা তার উপর চাপিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান প্রধানকে জোরপূর্বক বিভিন্ন সিচুয়েশনে তাদেরকে বাধ্য করা হয় পদত্যাগ করার জন্য। আমরা এই পরিবেশ বাংলাদেশ আর চাই না। নিয়োগকে কেন্দ্র করে বাণিজ্য হোক, নিয়োগকে কেন্দ্র করে লেনদেন হোক, নিয়োগকে কেন্দ্র করে কমিটিতে আসার আধিপত্য বিস্তার করার জন্য প্রতিযোগিতা হোক, এটা আমরা চাই না। যার কারণে 5ই আগস্টের পরে যখন সরকার ফর্ম করে অল্প কয়েকদিনের মধ্যেই আমরা সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, ওনার সাথে আমরা সাক্ষাৎ করি। সাক্ষাৎ করে স্যারকে বলি যে বেতন আপনারা দেন, ছুটি ছাটা, তারপরে প্রতিষ্ঠানের বইপত্র, তারপরে বিল্ডিং, সব কিছু আপনারা দেন, আইন কানুন সব আপনারা দেন, তো আপনারা নিয়োগটা কেন আপনাদের কাছে নিতে পারবেন না? এবং আমরা তাকে বললাম যে এনটিআরসির মাধ্যমে এন্ট্রি লেভেলের পোস্টগুলো নিয়োগ হওয়ার কারণে এখন তুলনামূলকভাবে মেধাবীরা এখন শিক্ষকতা পেশায় আসছে, এবং এটা যে পরিবর্তন হয়েছে এটা সবাই স্বীকার করে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ স্বীকার করে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আগের চেয়ে তুলনামূলক তারা যোগ্য দক্ষ শিক্ষক এখন আসতেছে, এটা সবাই স্বীকার করে। তো এনটিআরসির মাধ্যমে নিয়োগের দ্বারা যেহেতু মেধাবী শিক্ষকরা শিক্ষকতা পেশায় আসছে, তুলনামূলক যোগ্যরা আসছে, দক্ষরা আসছে, তো আপনি যদি এনটিআরসি এর মাধ্যমে অথবা সরকারি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানের নিয়োগটা যদি আপনি দেন, তাহলে তুলনামূলক সৎ, যোগ্য এবং দক্ষ মানুষগুলো আসবে। উনি এই বিষয় নিয়ে ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বললাম। উনি প্রথমে ডিসএগ্রি করলেন। আমরা তাকে বললাম যে দেখেন, এখন তো আপনার এখন এমপি নাই, মন্ত্রী নাই। এমপি এবং মন্ত্রী ওনারা স্থানীয়, ওনাদের প্রতিনিধি যারা রাজনৈতিক ব্যক্তি থাকে তাদেরকে গভর্নিং বডিতে সভাপতি হিসেবে পাঠায়, ওখানে ওনাদের একটা প্রভাব ওনারা বিস্তার করেন, ওখানে লেনদেন হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলোর বাগবটরা উপর পর্যন্ত যায়। এখন তো কোনো এমপি নাই, মন্ত্রী নাই, তাহলে আপনি এখন কেন করবেন না? এটা নিয়ে আমরা প্রায় 40 মিনিট তার সাথে মিটিং করেছি এবং এই বিষয়টা আমরা অত্যন্ত জোরালোভাবে জাতীয় গণপ্রত্যাশী জোটের নেতৃবৃন্দ তাকে আমরা বোঝাতে সক্ষম হই, এবং তার এই উদ্যোগের ফলেই আমাদের পার্চু করা এবং তার উদ্যোগের ফলেই কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের যে নিয়োগটা এটা স্টপ করে দেওয়া হয় এবং সরকারি নিয়ন্ত্রণে নিয়োগটা নেওয়া হয়, এবং এনটিআরসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এখন চলমান। আবেদন ইতিমধ্যে আপনারা অনেকে করেছেন, অনেকে হয়তো সময় পাইলে হয়তো আবার করবেন। এই মুহূর্তে শিক্ষামন্ত্রীকে এই নিয়োগ আবার গভর্নিং বডির হাতে দেওয়ার জন্য পার্চু করা, এটা কি কারণে করেছে এটা আপনাদের বিবেকের কাছে আমরা ছেড়ে দিলাম। শিক্ষকরা এখানে কি উদ্দেশ্যে তারা প্রস্তাব করেছে, তাদের উদ্দেশ্য কি, এটা আমার বলার কোনো প্রয়োজন নাই, আপনারা ভালোভাবে বুঝেন। 2 নাম্বার হচ্ছে গভর্নিং বডিতে রাজনৈতিক ব্যক্তিবর্গের আসার বিষয়টি। রাজনৈতিক ব্যক্তিবর্গ যেখানে আছেন ওখানে প্রতিষ্ঠান প্রধানদেরকে প্রতিষ্ঠান চালাইতে কত কষ্ট হয় এটা শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধানই জানেন। এই জন্য আমরা বলেছি যে রাজনৈতিক যারা আছেন ওনারা রাজনীতি করুক, সমস্যা নেই, প্রতিষ্ঠানে ওনারা আসবেন, স্থানীয়ভাবে ওনাদেরকে যতটুকু মূল্যায়ন করা আমরা করব, কিন্তু গভর্নিং বডিতে ওনাদেরকে দিলে সুষ্ঠুভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা এবং একজন প্রতিষ্ঠানের প্রধানের পক্ষে সৎভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা অনেক কষ্টকর। সরকার এখানেও কাজ করেছেন, এমপি সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে, পদবিধারী রাজনৈতিক নেতৃবৃন্দকে গভর্নিং বডিতে যাতে তারা সভাপতির পদে আসতে না পারেন, এটা কিন্তু সরকার বন্ধ করে দিয়েছে। আজকে আমাদের যে শিক্ষক নেতৃবৃন্দ যারা মূলত ম্যাক্সিমাম অবসরপ্রাপ্ত, তারা ওখানে এই দাবিটাও করেছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দকে যাতে সভাপতি করার সুযোগ দেওয়া হয়। এগুলো কি উদ্দেশ্য করা হয়েছে এটা আমার বলার কোনো প্রয়োজন নেই। আপনারা শিক্ষক, বিবেকবান যারা সাধারণ জনগণ আছেন, আপনারা নিজেরাও বুঝেন এখানে এই দাবিগুলো উত্থাপনের উদ্দেশ্য কি। আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করব, যদি উনি আমাদেরকে সাক্ষাতের সুযোগ দেন আমরা আমাদের এই উদ্বেগের কথা আমরা তাকে সরাসরি জানাবো, লিখিত আকারেও জানাবো যদি সুযোগ আমরা পাই।
যদি উনি আমাদেরকে সুযোগ না দেন, যেমন বিগত সরকারের সময়ে যখন ডাক্তার দীপমণি শিক্ষামন্ত্রী ছিল, ওখানে উনি শাহজাহান এবং সাধু ছাড়া এবং তার লোকজন ছাড়া কারোর সাথে কোনোদিন মিটিং করেন নাই। আমরা অনেক চেষ্টা করেছি। আপনারা দেখেছেন জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন চলাকালে আমাদের সহযোদ্ধারা রমজানের রোজা মুখে রেখে ইফতারির আগ মুহূর্তে তার বাসার সামনে দাঁড়িয়েছিল। তিনি আমাদের শিক্ষকদের, রোজাদার শিক্ষকদের ইফতারির আগ মুহূর্তেও তাদের সাথে কথা বলেননি। আমার বিশ্বাস আমাদের শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী এরকম দলকানা হবেন না নিশ্চয়ই। আমরা অবশ্যই প্রত্যাশা করব উনি যারা কর্মরত শিক্ষক আছেন এবং কর্মরত শিক্ষকদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে উনি কাছে ডাকবেন, তাদের বক্তব্য শুনবেন এবং তাদের বক্তব্য এবং যারা অবসরপ্রাপ্ত আছেন তারা কি চায় আর কর্মরত শিক্ষকরা কি চাই, দুইটার মধ্যে নিশ্চয়ই উনি মিলালেই বুঝতে পারবেন যে আসলে কারা সত্যিকার অর্থে গুণগত শিক্ষা নিশ্চিতের জন্য কাজ করতে চায়, কারা শিক্ষকতার যে সেক্টরটাকে এগিয়ে নিতে চায় আর কারা এটাকে ব্যবহার করে আখের গুছাতে চায়। এটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে স্পষ্ট হয়ে যাবে। মাননীয় শিক্ষামন্ত্রী আসার পর থেকে কিছু কাজ করেছেন। আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমাদের যে রমজানের ছুটিটির ব্যাপারে এটা ঝুলে গিয়েছিল, আপনারা দেখেছেন, আমরা প্রেয়ার দিয়েছি। আমরা অসির ডিজির সাথে আমরা সাক্ষাৎ করেছি, ডিজি মহোদয় প্রেয়ার দিতে বলেছিলেন, আমরা একটা প্রেয়ার দিয়েছি। আমাদের প্রেয়ারের আলোকে তিনি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয়কে চিঠি লিখেছিলেন। পরবর্তীতে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় দায়িত্ব নেওয়ার পরেই তিনি কিন্তু সকলের জন্য রমজান মাসের ছুটির ব্যবস্থা করেছেন। এই জন্য এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা ওনার কাছ থেকে শুনেছি যে উনি বিগত সময়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, উনি কোনো রকমের দুর্নীতি করেননি এবং আগামী দিনেও উনি কোনো রকমের কোনো দুর্নীতির সাথে জড়িত হবেন না, এটা তিনি নিজে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এবং এও বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন, যাদের দুর্নীতি করার চিন্তা ভাবনা আছে, তাদেরকে উনি বলেছেন যে এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্যদিকে চলে যাওয়ার জন্য। মাননীয় মন্ত্রীর কাছে আমরা বলবো, গভর্নিং বডির কাছে যদি আপনি নিয়োগের প্রক্রিয়া আবার ফিরিয়ে দেন, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হবে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমি বিশ্বাস করি আপনি সেই কাজটা করবেন না। আপনি যদি গভর্নিং বডিতে এমপি এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে আবার নতুনভাবে অ্যালাউ করেন, তাহলে এখানে রাজনৈতিকভাবে দুর্বৃত্তায়ন ছড়িয়ে পড়বে প্রত্যেকটা প্রতিষ্ঠানে। আপনি যে উদ্দেশ্য নিয়ে এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশি শিক্ষাকে বিশ্বমানের শিক্ষায় উন্নীত করার জন্য, দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিয়ে আপনি আপনার এই স্বপ্ন পূরণ করতে পারবেন না। আবার আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের আপনার প্রতি আমাদের আস্থা রয়েছে। আপনি মন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগেই আমি একটি পোস্ট দিয়েছিলাম আপনার ছবি দিয়ে, যে আপনাকে শিক্ষক কর্মচারীরা পছন্দ করে এবং আপনি শিক্ষামন্ত্রী দায়িত্ব পেলে শিক্ষার কল্যাণ হবে, এটা আমার জনগণ বিশ্বাস করে। আমি এই পোস্টটি দিয়েছিলাম, এখন আছে পোস্টটি। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন। আমি আপনাকে খুশি করার জন্য না, হৃদয় থেকে বলছি, আমার কাছে মনে হয় আপনি সময়ের একজন সেরা শিক্ষামন্ত্রী। এটা আপনাকে খুশি করার জন্য বলছি না, একেবারে হৃদয় থেকে বলছি। সুতরাং আপনি নিশ্চয় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হতে দিবেন না, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ছড়িয়ে পড়ুক এটাও আপনি চাইবেন না। আমরা, আপনি যে কথা বলেছেন যে বিশ্বমানের শিক্ষায় বাংলাদেশের শিক্ষাকে রূপান্তর করতে চান, আপনার এই কাজের সাথে আমরা সারথি হতে চাই, আপনার এই কাজের সহযোগিতা হতে চাই, সহকর্মী হতে চাই। আপনার যে লক্ষ্য উদ্দেশ্য, এটাকে বাস্তবায়ন করার জন্য আপনার সাথে আমরা কাজ করতে চাই। আমরা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করছি। আপনার এপিএস এর সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন আমাকে জানাবেন। এখন পর্যন্ত জানিনি, আমি আবার চেষ্টা করবো, ওনার সাথে কথা বলবো।
আপনাকেই ফোন দিয়েছিলাম, কিন্তু আপনার এপিএস বলেছেন আপনার সাথে কথা বলে জানাবেন, কিন্তু তিনি এখন পর্যন্ত জানাননি। গতকালকে রাত্রে আমি তার সাথে কথা বলেছি। আমি আশা করি আপনি আমাদেরকে সাক্ষাতের সুযোগ করে দিবেন এবং কর্মরত শিক্ষকদের প্রতিনিধি হিসাবে আপনি আমাদের কথা শুনবেন, আমাদের যৌক্তিক কথাগুলো শুনে যেগুলো বাস্তবায়নযোগ্য এগুলো বাস্তবায়ন করবেন, যেগুলো বাস্তবায়নযোগ্য না এগুলোর ব্যাপারেও আপনার বক্তব্য আমাদেরকে শোনাবেন। পাশাপাশি শিক্ষক হিসাবে আপনার পাশে কিভাবে আমরা থাকবো এই ব্যাপারে আমাদেরকে ডিরেকশন দিবেন, নির্দেশনা দিবেন, এটা আমরা বিশ্বাস করি। যদি আপনি আমাদেরকে সাক্ষাৎ না দেন এবং বিগত সরকারের সময়ের মতো শুধুমাত্র পছন্দের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যদি আপনি সুযোগ করে দেন, তাহলে আমরা হয়তো মন্ত্রণালয়ে যাব। আপনার সাক্ষাৎ না পেলেও আমরা আপনাকে প্রেয়ার দিব, আমাদের উদ্বেগের কথা লিখিতভাবে আপনাকে জানাবো। এই বিষয়গুলো নিয়ে যেগুলো এই 1.5 বছরের চেষ্টা করে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে যে কাজগুলো হয়েছে এগুলোর ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা লিখিতভাবে আমরা জানাবো। এরপরও যদি কোনো কাজ না হয়, জাতীয়করণ প্রত্যাশী জোট বাধ্য হবে মাঠের আন্দোলনে নামার জন্য। আমরা আজকের এই লাইভের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনো অবস্থাতেই প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ কমিটির মাধ্যমে হোক বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী কোনোভাবেই এটা মেনে নিবে না। এটা আমাদের একেবারে পরিষ্কার বক্তব্য। রাজনৈতিক নেতৃবৃন্দকে সভাপতির পদে মনোনয়ন দিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী কোনোভাবে আমরা মেনে নিব না। আপনার প্রতি আমাদের আস্থা আছে, আমরা বিশ্বাস করি আপনি এই কথাগুলো এগুলোকে আপনি বিবেচনায় নেবেন এবং আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন যে আমরা যেটা চাচ্ছি এটা সঠিক নাকি আমাদের অবসরপ্রাপ্ত নেতৃবৃন্দ যেটা চাচ্ছেন এটা সঠিক। আশা করি আপনি আমাদের এই যৌক্তিক কথাগুলো এগুলো নিয়ে পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমরা যাতে রাজপথে না যেতে হয় সেই ব্যবস্থা করবেন। এটা আপনার প্রতি 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আমাদের আহ্বান এবং আবেদন। শহীদ মিনারের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত নেতৃত্বকে লাল কার্ড দেখিয়েছে। বাংলাদেশের আর অবসরপ্রাপ্ত নেতৃত্বের কোনো নেতৃত্ব সাধারণ শিক্ষক সমাজ আর মেনে নিবে না। রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাউকে বিপদে ফেলার চেষ্টা করা হলে এমপিভুক্ত শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে এগুলোর জবাব দিবে ইনশাল্লাহ। এগুলোর আর কোনো সুযোগ নেই। আমি একটি প্রশ্ন রাখতে চাই যে আমরা যে আন্দোলন করেছি এই আন্দোলনের মাধ্যমে আমাদের উৎসব ভাতা বৃদ্ধি পেয়েছে 25 থেকে 50%। আমরা এটার সরাসরি উপকার ভুগি। আমার উৎসব ভাতা বেড়েছে, আমি ঈদে একটু ভালোভাবে ঈদটা কাটাতে পারবো। আমার সন্তান, স্ত্রী, আমার পরিবারের মা আরো যারা আছে ওনারা কিছুটা ভালোভাবে ঈদ কাটাতে পারবেন। আমাদের উৎসব ভাতার পরে আমরা বাড়ি ভাড়া আন্দোলনটি করেছি। 1000 থেকে আমাদের বাড়ি ভাড়া 15% করা হয়েছে। এটার উপকার আমরা সরাসরি পাবো। কিন্তু অবসর নেতৃত্ব এই আন্দোলনের মাধ্যমে কোনো প্রাপ্তি আসলে তারা এখান থেকে কি পাবে আর এখানে ওনাদের কেন থাকার দরকার? শিক্ষকরা তাদের প্রতিনিধি কর্মরত শিক্ষকদের থেকে তারা নির্বাচন করবে এবং কর্মরত শিক্ষক যারা আছে তারা তাদের লিডার হবে। তাদের কথাগুলো তারা হৃদয় দিয়ে তারা বুঝবে, কারণ সরাসরি নিজেরা কর্মরত। অবসরপ্রাপ্ত শিক্ষক কেন নেতৃত্বে থাকবে শিক্ষকদের? এটা আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা এই বিষয়টি এই প্রশ্নটি রাখতে চাই যে তারা কি আসলে কি আমাদের প্রতিনিধিত্ব করে কিনা। যদি তারা আমাদের প্রতিনিধিত্ব না করে তাহলে তাদের সাথে আমাদের মন্ত্রী মহোদয় কেন মিটিং করবেন? কারণ অবসরপ্রাপ্ত শিক্ষকের সাথে তো মিটিং করার কোনো প্রয়োজন নাই, কারণ তারা তো আমাদের প্রতিনিধি না। বাংলাদেশের সাধারণ শিক্ষকরা তাদেরকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি মনে করে না। আপনি শহীদ মিনার আন্দোলনে দেখেছেন প্রতিদিন লক্ষাধিক শিক্ষক উপস্থিত হয়েছে আন্দোলনে। তারা ওই আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে। ওই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের অবসরপ্রাপ্ত নেতৃত্বকে তারা লাল কার্ড দেখিয়েছে। সুতরাং যারা অবসরপ্রাপ্ত নেতৃত্ব রয়েছে এবং যারা আপনাকে মিসগাইডেড করতে চায়, যারা শিক্ষা ব্যবস্থাকে পিছনের দিকে টেনে নিয়ে যেতে চায়, যারা সরকারকে উল্টাপাল্টা সিদ্ধান্তের ব্যাপারে প্ররোচিত করে সরকারকে বিপদে ফেলতে চায়, তাদের ব্যাপারে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি নিশ্চয়ই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন
এবং আমি সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব যে আপনি আমাদের যে প্রস্তাবনাগুলো আছে, সরকার যেগুলো এই 5 আগস্টের পরে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, বিশেষ করে নিয়োগের ব্যাপারে এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানের নিয়োগ এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সভাপতি না করার যে বিষয়গুলো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। আপনি নতুনভাবে দেশকে শুরু করেছেন, আপনার যে নতুন উদ্যোগগুলো ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। আপনি নির্বাচিত হয়েই বিরোধী দল নেতার বাসায় গিয়েছেন এবং অন্যান্য লিডারদের বাসায় গিয়েছেন। এটা বাংলাদেশ ইতিহাসে আমার মনে হয় আমরা অন্তত আমাদের জন্মের পর আমরা এটা দেখি নাই, বিরল। আপনি অনেকগুলো সুন্দর কাজ করেছেন, ইতিমধ্যে প্রশংসিত হয়েছে আপনার কাজগুলো। তো আপনি নিশ্চয়ই এই বিষয়গুলো বিবেচনায় নেবেন এবং যেই সিদ্ধান্তগুলো শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে নেওয়া হয়েছে এগুলো আপনি অব্যাহত যাতে থাকে সেই ব্যাপারে আপনি অবশ্যই আপনি নিশ্চয়ই এই ব্যাপারে হস্তক্ষেপ করবেন, আমরা প্রত্যাশা রাখি এবং বিশ্বাস রাখি। প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই যে আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই সরব। এখন আমাদের ম্যাক্সিমাম টিচার এবং ম্যাক্সিমাম এমপ্লয়ি যারা আছেন, কর্মচারী আছেন, কর্মকর্তা ম্যাক্সিমামই আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা পরিচালনা করেন বা সোশ্যাল মিডিয়াতে আপনাদের অ্যাকাউন্ট আছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা ব্যাপকভাবে লেখালেখি শুরু করেন, কারণ আজকের দিনে সোশ্যাল মিডিয়ার বড় রকমের একটি প্রভাব রয়েছে সরকারের উপর চাপ তৈরি করার ক্ষেত্রে। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এইভাবে কমিটির হাতে নিয়োগ গেলে ভালো হবে, এটার পক্ষে লেখেন। রাজনীতিবিদরা যদি সভাপতি হয় তাহলে যদি ভালো হবে আপনারা যদি মনে করেন তাহলে আপনারা ওইভাবে লেখেন। আর যদি মনে করেন যে এটা ভালো হবে না, সবাই লেখেন, সবাই আমাদের পোস্টগুলো শেয়ার করেন, না পারলে কপি করে শেয়ার, আপনার এখানে পেস্ট করে আপনি কপি পেস্ট করে আপনি শেয়ার করে দেন, কোনো আপত্তি নেই আমাদের। আমরা চাই সত্যিকার অর্থে যে সবার আগে বাংলাদেশ যে স্লোগান দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, আমরা আমাদের এই শিক্ষক আন্দোলনের মাধ্যমে, শিক্ষক নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের আখের গুছাতে চাই না, আমরা এখান থেকে ব্যক্তিগতভাবে লাভবান হতে চাই না। আমরা সত্যিকার অর্থে আমাদের দেশকে ভালোবাসি। আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যাতে উন্নত হয় এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য যাতে বিশ্বের অন্য দেশ থেকে মানুষ আসে, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেই জায়গায় নিয়ে যেতে চাই। আর এই জায়গায় নিয়ে যেতে চাইলে সবচেয়ে যোগ্য, দক্ষ এবং সৎ মানুষগুলোকে প্রতিষ্ঠান প্রধানের চেয়ারে বসাতে হবে। আর এটা করতে হলে সরকারের নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়োগটা দিতে হবে। এই জন্য সকলের কাছে প্রত্যাশা রাখছি এই দাবিগুলোর পক্ষে সবাই সরব হন, সবাই লেখালেখি করেন, সরকারের নজরে আনেন। আমরা সত্যিকার অর্থেই চাই যে দেখেন, আমি এই কথাটা প্রায় জায়গায় বলি যে একটা প্রতিষ্ঠান প্রধান যদি আপনার ভালো হয়, যোগ্য হয়, দক্ষ হয়, সৎ হয়, পুরা প্রতিষ্ঠান ভালো হয়ে যায়। এবং সে যদি চায় অন্যান্য শিক্ষক 8টা 10টা 20 জন যদি খারাপও থাকে সবাই আপনার লাইনে চলে আসে। আর প্রতিষ্ঠান প্রধান যদি অসৎ হয়, অযোগ্য হয়, অদক্ষ হয়, পুরা স্টাফ মিলেও যদি আপনার চেষ্টা করে তাহলে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব না। এই জন্য প্রতিষ্ঠান প্রধানের নিয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কোনোভাবেই যাতে দুর্নীতি না হয়, কোনোভাবেই যাতে অযোগ্য লোক না আসতে পারে, কোনোভাবেই যাতে অসৎ লোক আসতে পারে, কোনোভাবেই যাতে এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন না হয়। এই জন্য সবাই একটু কাজ করুন। আমরা কোনো ধুমকি রক্তচক্ষুকে ভয় পাই না, এটা ইতিমধ্যে আমরা প্রমাণ দিয়েছি। ভয় ভীতি দেখিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আপনারা দেখেছেন আমার বিরুদ্ধে অডিটের ব্যবস্থা করেছে, তদন্তের ব্যবস্থা করেছে, আমি এগুলো ফেস করেছি, করবো, কোনো সমস্যা নেই। এগুলো করে আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকি, আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখে, শিক্ষকতা পেশায় থাকি, এবং শিক্ষকতা পেশায় না থাকলেও এই শিক্ষকতা দিয়ে যেহেতু আমার জীবন শুরু হয়েছে, আজ আমৃত্যু শিক্ষকদের জন্য কাজ করব, কথা বলে যাব, যেখানেই থাকি সেখানেই শিক্ষকদের নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমাদেরকে ভয় দেখিয়ে আর আমাদের মুখ বন্ধ করার সুযোগ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই লাইভটি ব্যাপকভাবে শেয়ার করে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে সরকারের যারা নীতি নির্ধারক আছে তাদের দৃষ্টিতে আনার জন্য সবাই সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন, অন্যায়ের বিপক্ষে গর্জে উঠবেন, সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।